সকালবেলা তিথির ঘুমটা যখন ভাঙলো, তার মনে হলো সারা শরীরে বিশালাকার এক সাপ তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে আছে। নড়াচড়া করার মতো কোনো উপায় নেই। ঘুমের ঘোর কাটতেই সে বুঝতে পারল তার মাথাটা বালিশে নয়, বরং কারো শক্ত এক পাথরের মতো বুকে রাখা। তিথি ভীষণ চমকে উঠে কোনো মতে নিজের ঘাড়টা একটু উঁচিয়ে ওপরের দিকে তাকালো, এবং যা দেখলো তাতে তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে আয়ানের বুকে মাথা রেখে শুয়ে আছে, আর আয়ান তারকে আগলে রেখে গভীর ঘুমে মগ্ন। তিথি নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। সে বারবার চোখের পলক ফেলে নিশ্চিত হওয়ার চেষ্টা করলো এটা কি কোনো বিভীষিকা, নাকি মধুর কোনো স্বপ্ন। ধন্দ কাটাতে সে নিজের হাতে সজোরে একটা চিমটি কাটলো। ব্যথায় কুঁকিয়ে উঠল সে, কিন্তু আয়ান তার চোখের সামনেই রইল। তার মানে এটা স্বপ্ন নয়, ঘোর বাস্তব। তিথি অবাক হওয়ার সীমা যেন আকাশে ছাড়িয়ে গেল। আয়ান তাকে আজ তার ঘরে তার বিছানায় এভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, এটা কিভাবে সম্ভব? ভাবতেই তিথির ভেতরটা অস্থির হয়ে উঠল। সে ছটফট করে আয়ানকে সজোরে ধাক্কা দিতে শুরু করলো, কিন্তু আয়ান ঘুমের ঘোরেও এতটাই শক্ত করে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে রেখেছে যে তিথি এক চুল পরিমাণও সরতে পারছে না। আয়ানের শরীরের ভার আর সেই নিবিড় আলিঙ্গনে তিথির দম যেন আটকে আসছে। সে রীতিমতো হাঁপিয়ে উঠল। কোনো উপায় না পেয়ে দেখে সে এবার নিজের সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠল, আয়ান ভাইয়া। তিথির গগন বিদারী চিৎকার। আয়ান ধরফর করে বিছানায় উঠে বসল। ঘুমের আমেজ এক নিমিষেই কর্পূরের মতো উড়ে গিয়ে সেখানে জমা হলো রাজ্যের বিরক্তি। সে দুই হাত দিয়ে নিজের কান চেপে ধরে চোখ মুখ কুঁচকে চিৎকার করে উঠল, শালি রাক্ষসী রে, কানের পর্দা কি আজ ফাটিয়েই ফেলবি? সকাল সকাল এইভাবে পাতে হাঁসের মতো প্যাক প্যাক করে মাথাটা চিবিয়ে খাচ্ছিস কেন? তিথি তখন রাগে একদম অগ্নিশর্মা। সে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে ফুঁসতে ফুঁসতে বলল, তুমি আগে আমার প্রশ্নের উত্তর দাও, তুমি আমার রুমে কি করছো? আর তার চেয়েও বড় কথা, তুমি আমার রুমে ঢুকলে কিভাবে? আমি তো নিজের হাতে দরজা লক করে ঘুমিয়েছিলাম। তবে কি তুমি দেয়াল টপকে এসেছো? তিথির এমন হার না মানার জেরার মুখে আয়না একদম নির্বিকার। সে একটা হাই তুলে তুড়ি বাজি আর মোড়া ভাঙল। তারপর অত্যন্ত অবজ্ঞার স্বরে বাঁকা হেসে বলল, তোর ওই পচা গোবর ভরা বুয়া মাথা দিয়ে এসব লজিক ঢুকবে না রে তিথি। তিথি রাগে গজগজ করতে করতে দুহাত কোমরে রেখে আয়নার দিকে এক পা এগিয়ে এলো। তার বুকের ভেতরটা অপমানে ধকধক করে জ্বলছে। দাঁতও কিরমির করে সে গলার সবটুকু জোর দিয়ে আবার প্রশ্ন করলো, ন্যাকামি করবা না আয়ান ভাইয়া, একদম সোজা উত্তর দাও। তুমি মাঝরাতে আমার রুমে চোরের মতো এসেছো, তাই না? তোমার নিজের রুম কি হারিয়ে গিয়েছিল, নাকি অন্য কোথাও জায়গা হয়নি? আয়ান এবার বিছানায় আয়েশ করে হেলান দিয়ে বসলো। তার চোখে মুখে যেন সেই চিরচেনা শয়তানি হাসিটা আরো গাঢ় হলো। সে বেশ নাটকীয় ঢঙে নিজের চুলগুলো একবার হাত দিয়ে সেট করে নিয়ে বলল, আহ, কি আর বলি সেই দুঃখের কথা। অনেক বড় বড় প্ল্যান নিয়ে এসেছিলাম রে। ভেবেছিলাম মাঝরাতেই একটা ছক্কা হাঁকিয়ে দেবো, কিন্তু এসে দেখি উইকেট তো দূরের কথা, মাঠের পিচ ভিজে একদম কাদা হয়ে আছে। কানা মারার মতো চালও খুঁজে পেলাম না। তাই ভাবলাম মাঝপথে ফিরে যাওয়ার চেয়ে এই আরামদায়ক বিছানায় চুপচাপ শুয়ে একটু ঘুমিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। কথাটা বলে আয়ান আর চোখে তিথি সে লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকালো। তিথি অবাক হয়ে তার এই বাঁকা কথাগুলো বোঝার চেষ্টা করছে। আয়না এবার আচমকা বিছানা থেকে একটু ঝুঁকে তিথির একদম সামনে চলে এলো। তার তপ্ত নিঃশ্বাস তিথির কপালে আছড়ে পড়ছে। দুষ্টু হেসে সে গলার স্বর নিচু করে যোগ করলো, যাই হোক, এখন তোকে দেখে মনে হচ্ছে বেশ ফ্রেশ আর চনমনে আছিস। শরীরও বেশ জোর ফিরেছে। তাহলে দেরি কেন? সুযোগ যখন পেয়ে গেছি, এদিকে একটু আই, একটা জুৎসই ছক্কা মেরেই দিয়ে আছে। আয়নের সেই শ্লেষমাখা কথার চোখের চাহনি দেখে তিথি এবার আক্ষরিক অর্থেই থমকে গেল। তার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। সে বুঝতে পারছে না আয়ন কি শুধু মজাই করছে, নাকি তার মনে অন্য কোনো মতলব আছে। রাগে আর এক অজানা লজ্জায় তার কান দুটো যেন আগুনের মতো গরম হয়ে উঠেছে। তিথি রাগে ফেটে পড়ে চিৎকার করে বলল, কি কি বলছো তুমি এসব? আর তুমি আমার এত কাছে আসছো কেন? একটা পুরুষ হয়ে কোনো নারীর এত কাছাকাছি আসতে তোমার কি একটুও লজ্জা করে না? আয়ন আবার বিন্দুমাত্র পিছু হটল না, বরং একদম তিথির গায়ের ওপর ঝুঁকে এলো। তার চোখের চাহনি তপ্ত আর গম্ভীর। সে ফিসফিস করে অথচ তীক্ষ্ণ স্বরে বলল, না, লজ্জা করে না। লজ্জা তো সেদিন রাতেই বিসর্জন দিয়েছি, যেদিন তোর এই শরীরটা আমার সাথে মিশিয়ে নিয়েছি। আর কি বললি তুই, আমি পুরুষ আর তুই মেয়ে?
বারবার ভুলে যাস কেন? আমি তোর লিগ্যাল হাজবেন্ড। আজকে আমাদের নতুন করে বিয়ের অনুষ্ঠান, আর আজকেই আমাদের বাসর। এখন থেকে তুই আমার ঘরেই থাকবি, আমার চোখের সামনে। তিথির পায়ের তলার থেকে যেন মাটি সরে গেল। আয়নের মুখে এসব কথা শুনে সে পাথরের মতো দাঁড়িয়ে রইল। যে মানুষটা একদিন বুক ঠুকে বলেছিল সে তাকে কোনোদিন স্ত্রী হিসেবে মেনে নেবে না, আজ সে মানুষটাই এমন অধিকার নিয়ে কথা বলছে। তবে কি আয়ান শুধু তার শরীরের লোভেই এই অভিনয় করছে? কথাটা মাথায় আসতে তিথির পুরো মনটা একটা ঘৃণায় ভরে উঠল। সে অত্যন্ত অবজ্ঞার সাথে আয়নের দিকে তাকিয়ে বলল, ছি ভাইয়া, ছি। আর কতবার নিজেকে এভাবে নিচে নামাবে? আমার শরীরের ইজ্জত তো তুমি সেদিন রাতেই কেড়ে নিয়েছো। আর কি বাকি আছে তোমার নিতে? নাকি প্রতিদিন সেই বিভীষিকাময় রাতের মতো আমাকে স্রেফ ভোগ করতে চাও? তিথির অভিযোগ শুনে আয়নের ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা আর অবজ্ঞার হাসি ফুটে উঠল। তিথি যে এখনো তাকে আদ্যপান্ত ভুল বুঝে বসে আছে সেটা আয়নের বুঝতে বাকি রইল না। আয়নের বাঘের মতো ধীর পায়ে তিথির দিকে এগোতে শুরু করলো। তিথিও এক অজানা ভয়ে ছিটিয়ে গিয়ে এক পা করে পিছাতে লাগলো। আয়ন এগোতে এগোতে শান্ত কিন্তু গভীর স্বরে বলল, তোর কি আসলেই এটাই মনে হয় যে আমি তোর শরীর ভোগ করার জন্য এসব বলছি? আমার কি এতটাই অভাব পড়েছে? তিথির দেয়ালে পিঠ ঠেকে যাওয়া পর্যন্ত পিছাতে পিছাতে রুদ্ধশ্বাসে বলল, তা নয় তো কি? তুমি তো সেদিন বুক ফুলিয়ে বলেছিলে আমাকে কোনোদিন বউ হিসেবে মানবে না। তবে আজ কেন আবার মিথ্যে অধিকার নিয়ে আমার শয়ন কক্ষে এসে দাঁড়িয়েছ? মুহূর্তের মধ্যে আয়নের চেহারার শান্ত ভঙ্গিটা বদলে গেল। সে এক ঝটকায় তিথির দুই হাত দেয়ালের সাথে সজোরে চেপে ধরল, যেন এক বন্দি পাখিকে খাঁচায় আটকালো। তার চোখ দুটো এখন রাগে আর এক তীব্র নেশায় লাল টকটক হয়ে উঠেছে। তিথির একদম চোখের মণিতে চোখ রেখে সে গর্জে উঠল, তোর এই প্রশ্নটা আমারও রে তিথি, যাকে আমি সহ্য করতে পারি না। তার কাছে আসার জন্য কাল সারাটা রাত আমি কেন এমন ছটফট করলাম? যাকে মানি না বলে দূরে ঠেলে দিয়েছিলাম, তারপর কেন আজ আমার রক্তে রক্তে অধিকারের নেশা চড়েছে? তার সব কিছুর মূলে তো তুই। কি এক জাদুকরী নেশায় আমাকে ডুবিয়ে দিয়েছিস যে এই অবাধ্য মনটা সব শাসন ভেঙে বারবার তোর কাছে আশ্রয় পড়তে চাই। বলতে বলতে আয়ন নিজের মুখটা তিথির একদম ঠোঁটের কাছে নিয়ে এলো। তপ্ত আর ভারী নিঃশ্বাসের ঝাপটায় তিথির জ্ঞান হারানোর উপক্রম। আয়ন ঘোরের মাথায় ফিসফিস করে বলল, একবার যখন আমার পাগল করেছিস, এখন এই পাগলটাকেই তোকে সারা জীবন সামলাতে হবে। এই পাগলের বুনো আদর তোকে সইতে হবে। আমার পাগলামি আর আমার তীব্র ভালোবাসার সবটুকু এখন থেকে তোর ভাগ্যে লেখা। হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড? তুই তো অবাকের শেষ সীমানায় পৌঁছে গেছে। আয়ন কি সত্যি কাণ্ডজ্ঞান হারিয়ে ফেললো? তার পুরো শরীর এখন থরথর করে কাঁপছে, হৃৎপিণ্ডটা যেন বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসতে চাইছে। আয়নের উত্তপ্ত নিঃশ্বাস সরাসরি তার ঠোঁটে আসতে পড়ছে। তিনি কোনো মতে তোতলামি করে কাঁপা কাঁপা গলায় বলতে চাইল, আয়ান ভাইয়া, তুমি কি পাগল? কিন্তু বাকিটুকু আর শেষ করতে পারল না। তিথি সেই গোলাপের পাপড়ির মতো লালচে আর কাঁপতে থাকা ঠোঁট দুটো দেখে আয়নের ভেতরের সবটুকু সরঞ্জাম এক পলকে ধসে গেল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে এক ঝটকায় তিথির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এক আদিম তৃষ্ণার্ত আর গভীর চুম্বনে সে তিথির কণ্ঠস্বরকে চিরতরে রুদ্ধ করে দিল। বাথরুমের দরজার ওপাশে শিহাব একদম পাথরের মতো সেটে আছে, আর সে বাইরে থেকে বারবার নক করছে, কিন্তু শিহাবের সারা শব্দ নেই। তার ভয়টা ঠিক জায়গায়। ডাক্তার কড়া করে বলে দিয়েছেন প্রতিদিন সকালে হাতের পুরনো ব্যান্ডেজ খুলে স্যাভলন দিয়ে ক্ষতটা পরিষ্কার করে নতুন মলম লাগাতে হবে। আর এই স্যাভলনের জ্বালা সহ্য করার চেয়ে শিহাবের কাছে বাথরুমে বন্দি থাকা ঢের ভালো। সকাল থেকে শিহাবের মা মিনহা চৌধুরী আর আরশির পালাক্রমে দরজায় কড়া নেড়ে নেড়ে ক্লান্ত, কিন্তু শিহাব নাছোড়বান্দা আরশির এখন রাগের চেয়ে হাসি বেশি পাচ্ছে। বাইরে থেকে সে কল্পনা করতে পারছে বিশাল ধের এই মানুষটা ভেতরে নিশ্চয়ই কুঁকড়ে আছে শুধু একটুখানি ওষুধের ভয়ে। আরশি আবার দরজার একদম কাছে মুখ নিয়ে গিয়ে বেশ কৌতুকের সুরে বলতে শুরু করলো, শুনুন শিহাব, আপনি যদি এখনই দরজা না খোলেন তবে আমি কিন্তু আপনাকে আস্ত একটা টিকটিকির সাথে তুলনা করতে শুরু করব। না না, টিকটিকি না, তার চেয়ে বরং কাঠবিড়ালি বলাই ভালো, যাকে ধরার আগেই ভয়ে লেজ তুলে ভোঁ দৌড় দেয়। এত বড় মানুষ হয়ে যদি একটা ওষুধের ভয়ে এমন লুকোচুরি খেলেন তবে লোকে শুনলে হাসবে কিন্তু। মিনহা চৌধুরী পাশ থেকে হতাশ হয়ে বললেন, দেখলে আরশি, ছেলেটা বড় হলো ঠিকই, কিন্তু সেই ছোটবেলার মতো ইঞ্জেকশন আর ওষুধের ভয়টা আজও গেল না। আর সে দরজার আবার জোরে একটা টকা দিয়ে বলল, শিহাব, আপনি কি বেরোবেন নাকি আমি ওই কাঠবিড়ালির মতো আপনাকে ধরার জন্য বাথরুমে ভেন্টিলেটর দিয়ে উকি দেব?
5 সেকেন্ড সময় দিলাম, 1 2 3 4 পা। আরশি 5 বলার পর্যন্ত গণার আগেই দরজার ওপাশ থেকে শিহাবের করুণ আর্তনাদ ভেসে এলো। শিহাব কোনোমতে গলার স্বর খাঁকড়ে দিয়ে নিজেকে একটু গম্ভীর করার চেষ্টা করে বলল, শোনো আরশি, তুমি আমায় কাঠবিড়ালি বা টিকটিকি বলে ছোট করার চেষ্টা করো না। আমি তো আসলে তোমার আর মায়ের কথা ভেবেই ভেতরে বসে আছি। বাইরে বেরোলে তোমরা ওই ভয়ঙ্কর সেভলন আর মলম দিয়ে আমার উপর যে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে, তাতে আমার আর্তচিৎকারে পাড়া প্রতিবেশী ভাববে এ বাড়িতে হয়তো ডাইনোসর ঢুকেছে। আমি কি চাইবো সকাল সকাল তোমাদের নামে এলাকায় বদনাম ছড়াক? আমি তো স্রেফ জনস্বার্থে নিজেকে গৃহবন্দী করে রেখেছি। একটু থেকে মেয়ে লম্বা একটা নিঃশ্বাস ফেলে সে আবার যোগ করলো, আর তুমি যে 5 পর্যন্ত গুনছো, আমি ভেতরে অলরেডি 108 বার আয়াতুল কুরসি পড়ে ফেলছি, যাতে ওই মলমের টিউবটা আপনা আপনি গায়েব হয়ে যায়। অলৌকিক কিছু ঘটার আগ পর্যন্ত আমি এই দুর্গের পতন ভেঙে দিচ্ছি না, বুঝেছো? শিহাবের এমন অদ্ভুত যুক্তির কথা শুনে মিনহা চৌধুরী কপালে হাত চাপড়ে আক্ষেপ করে করতে লাগলেন। বড় একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবলেন, হে আল্লাহ, লোকে শুনলে তো আমার ছেলেকে পাগল বলবে, আর ওদিকে ও ওষুধের বইয়ে রীতিমতো ইতিহাস রচনা করে ফেলছে। আর সে ওদিকে নিজের হাসি সামলাতে রীতিমতো যুদ্ধ করছে। তার অবস্থা এমন যে কোনো মতে ঠোঁট কামড়ে হাসি আটকে রেখেছে। শিহাবের এই ডাইনোসর আর সার্জিক্যাল স্ট্রাইক তত্ত্ব শুনে সে যদি এখন একবার হাসতে শুরু করে, তবে তার হাসি থামানো যাবে না। কিন্তু মিনহা চৌধুরীর সামনে থাকায় সে খুব গম্ভীর হয় ভান করে দাঁড়িয়ে রইল। মিনহা চৌধুরী হাল ছেড়ে দিয়ে আরশির কাঁধে হাত রেখে নিচু স্বরে বলল, শোনো মা, ওকে এখন জোর করে বের করা যাবে না। ওই যে ভেতরে সেধিয়েছে, এখন সহজে বেরোবে না। ওকে আমি ছোটবেলায় একটা ট্যাবলেট পর্যন্ত খাওয়াতে পারিনি। এক কাজ করে এখন থাক, ও যখন রাতে অঘরে ঘুমাবে তখন তুমি আস্তে করে ওর ব্যান্ডেজটা খুলে জায়গাটা পরিষ্কার করে মলম লাগিয়ে দিও। সকালে না হলেও রাতে দিলেও চলবে, অন্তত ঘুমিয়ে থাকলে তো আর ডাইনোসরের মতো চিৎকার করবে না। আর সে মাথা নেড়ে সম্মতি জানালো। মিনহা চৌধুরী বিরক্তিতে মাথা নাড়াতে নাড়াতে রুম থেকে বেরিয়ে গেলেন। আর সে এবার দরজার দিকে তাকিয়ে বাঁকা হাসলো, মনে মনে ভাবলো, দাঁড়ান মিস্টার ডাইনোসর, রাতে তো আপনার ঘুম আমিই কাটবো। মিনিট খানেক পর বাথরুমের ভেতর থেকে একদম ফিসফিসানি স্বরে শিহাব জিজ্ঞেস করলো, আরশি, মা কি চলে গেছে, নাকি এখনো ওই বিষাক্ত ছ্যাবলনার আগুনের মতো মলম নিয়ে দরজার আড়ালে ওত পেতে আছে? আরশি মুখ টিপে হাসি চেপে রেখে অত্যন্ত গম্ভীর হওয়ার ভান করে বলল, মা চলে গেছে। আপনি এবার নিরাপদ বের হয়ে আসতে পারেন। আরশির কথা শোনা মাত্রই বাথরুমের দরজাটা ইঞ্চিখানেক ফাঁক হলো। শিহাব সতর্ক চোখে চোরের মতো এদিক ওদিক উঁকি দিয়ে নিশ্চিত হলো যে তার মা সত্যি সত্যিই সেই ভয়ঙ্কর ওষুধের ডিব্বা নিয়ে বিদায় হয়েছে। নিশ্চিত হতেই সে বুক টান করে বেরিয়ে এলো এবং এমনভাবে কয়েকটা লম্বা লম্বা শ্বাস নিল যেন এইমাত্র ফাঁসির দড়ি থেকে বেঁচে ফিরল। শিহাব কপালে জমে থাকা ঘাম মুছে আকাশের দিকে দুহাত তুলে মনোজাতের ভঙ্গিতে বলল, আলহামদুলিল্লাহ, যাক, আজকের মতোই বিষাক্ত মলম আর আগুনের গলা স্যাভলন থেকে বেঁচে গিয়ে ফিরলাম। আল্লাহ সত্যিই আমার পাশে ছিলেন। হে মাবুদ, এভাবেই তোমার এই বান্দাকে সবসময় বিপদ থেকে রক্ষা করো, বিশেষ করে ওই মলম আর আগুনের গলা স্যাভলন থেকে। আর সেই দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে শিহাবের ওই নাটকীয় দেখছিল। শিহাবের আধো কান্না আর আধো করুণ চেহারা দেখে সে আর হাসি চেপে রাখতে পারল না। এবার সে শব্দ করে হেসে ফেলল। ধীরে ধীরে দুপুর গড়িয়ে বিয়ের মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে এলো। পুরো বাড়িতে এখন উৎসবের সাজ রব। তুরা আর তিথিকে সাজানো হয়েছে হুবহু একরকম রাজকীয় লেহেঙ্গায়। ভারী কাজ করা লেহেঙ্গা, জমকালো গয়না আর নিখুঁত সাজে দুজনকে যেন অপার্থিব সুন্দর লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দেখে নিজেরাই যেন চিনতে পারছে না। ওদিকে রৌদ্র আর আয়ানও আজ কারো চেয়ে কম নয়। দুজনেই পরেছে একই রঙের ডিজাইনার পাঞ্জাবি। লম্বা সুঠাম দেহের অধিকারী দুই যুবককে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখে মনে হচ্ছে যেন কোনো রূপকথার রাজ্যের দুই প্রতাপশালী রাজপুত্র। তাদের আভিজাত্য আর ব্যক্তিত্বের চারপাশটা যেন ঝলমল করছে। বাড়িতে এখন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। বিশাল বিশাল বক্স বসানো হয়েছে, যেখান থেকে জনপ্রিয় সব বিয়ের গান বাজছে। পাড়ার ছেলেপিলেরা সেই গানে তালে তালে তাল মিলিয়ে মেতে উঠেছে পাগলাটে নাচে। রঙিন আলোকসজ্জা, ফুলের সুবাস আর মেহমানদের হাসাহাসিতে বাড়ির প্রতিটি কোণ যেন প্রাণ ফিরে পেয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।